আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ তোমাদের পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ে বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের আমরা কিছু গাণিতিক সমস্যা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা একটা অঙ্ক করেছি এবং আমরা আজকের ক্লাসে অঙ্কটা শেষ করে এই অধ্যায়টা আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে অঙ্কটা একটা বলে দিয়েছে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত? আমাদের প্রশ্নটা চাওয়া হয়েছে কি চূড়ান্ত তাপমাত্রা। তাহলে সমাধান ধরি পানির চূড়ান্ত তাপমাত্রা হচ্ছিল টি। এই টিটাই আমাদের বের করতে হবে। তাহলে হলো কি হচ্ছে পানির চূড়ান্ত তাপমাত্রা এখানে দেওয়া আছে কি দেওয়া আছে যেহেতু হচ্ছিল কি আমরা হলো এটা হলো হচ্ছে 75 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো গরম পানির তাপমাত্রা, আর হচ্ছে 1 লিটার পানি যোগ করা হলো ঠান্ডা পানির তাপমাত্রা। দুটেই পানি, যেহেতু আমাদের পানি সেহেতু হচ্ছিল কি গরম পানির ঠান্ডা পানির ভর ঠান্ডা পানির ভর m1 সমান হচ্ছে আমাদের কি 1 লিটার, আর হলো গরম পানির ভর m2 সমান হচ্ছে কত আমাদের 2 লিটার। পানির আপেক্ষিক তাপ এস সমান আমরা যে পানি সবসময় আমরা তাপমাত্রা জানি কত 4200 কিলো জুল, মানে জুল 4200 জুল। তাহলে আমাদের এই ঠান্ডা পানি গরম পানি কর্তৃক বর্জিত তাপ Q1 সমান কত? আমরা যেহেতু এই গরম পানির তাপমাত্রাটা কত বর্জন করে, গরম পানির ভরটা কত m2, আর হলো আপেক্ষিক তাপ s, এবং তাপমাত্রা হলো কি আমাদের যেহেতু 75 ডিগ্রি সেলসিয়াস চূড়ান্ত তাপমাত্রাটাই চলে আসবে, 75 মাইনাস হলো t ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অনুরূপভাবে ঠান্ডা পানির কর্তৃক গৃহীত তাপ, যেহেতু হলো একটা হলো তাপ বর্জন করবে, একটা হলো গৃহীত হবে, Q2 সমান পানির ঠান্ডা পানির ভর হলো আর আপেক্ষিক তাপমাত্রা হলো এত, এবং হলো চূড়ান্ত তাপমাত্রা যেহেতু হলো কি থিটার দিক থেকে আমরা হলো কি কতটা 20 ডিগ্রি সেলসিয়াস, এই পানি যোগ করা পানির তাপমাত্রাটা 20। তো আমরা জানি কি যে
আমরা জানি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, বা গৃহীত তাপ হলো Q2 সমান সমান হলো Q1, বা আমরা Q1 এর মানটা হচ্ছে কি M1 S T minus 20 সমান সমান M2 S 75 minus T। তো এখানে যদি আমরা গুণন করি M1 S1 T মাইনাস হচ্ছিল 20 M1 S1 সমান সমান 75 গুণন M2 S মাইনাস হলো M2 S T। তো এখান থেকে যদি আমরা হলো টিটা হচ্ছে যেহেতু চূড়ান্ত তাপমাত্রা, টিটা আমরা হলো কি করব নিয়ে আসব। M1 S1 T প্লাস হয়ে যাচ্ছে কি M2 S T সমান সমান 75 M2 S2। এই সাইডে আমাদের কি মাইনাস ছিল, ওটা সাইড চেঞ্জ হলে কি হয়ে যায় প্লাস হয়ে যাচ্ছে 20 M1 S1 S। তো এখান থেকে যেহেতু এখান থেকে আর দেখা যাচ্ছে না, এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা আসছে হলো কি যে টি এস টা যদি আমরা কমন নেই তাহলে কি দাঁড়ায় M1 প্লাস M2 সমান সমান আমাদের এখানে এই যে এখান থেকে যদি আমরা কমন নেই যে এস টা কমন নেই তাহলে কি দাঁড়ায় M2 প্লাস হলো 20 M1 ইনটু হলো S। তো আমরা যেহেতু হলো কি চূড়ান্ত তাপমাত্রা T যেহেতু নির্ণয় করব, তাহলে এই সাইডে চেঞ্জ করলে আমাদের ভাগ হয়ে যায়। তো 75 M2 প্লাস হচ্ছে 20 M1 ইনটু হলো S, আর হলো এই যে S এবং হলো M1 প্লাস M2 ইনটু হলো S টা, যেহেতু S টা আমাদের হলো কেটে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন হলো আমাদের মান বসাবো 75 গুণন M2 এর মান হচ্ছে 2 লিটার 2 20 গুণন হচ্ছে M1 এর মানটা 1, আর হলো M1 এর মান হলো M1 এর মান 1 প্লাস হলো M2 এর মান 2। তো এখান থেকে যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর অথবা যে কোনো ক্যালকুলেটর দ্বারা হিসাব করি তাহলে আমাদের বের হয় কত, এটা ক্যালকুলেশন করে যদি আমরা বের করি তাহলে আমাদের দাঁড়ায় কত, দেখো এখানে আমরা ক্যালকুলেশন হলো 75 দুগুণ 150 প্লাস হলো 20 আর হলো 3। তো এখান থেকে আমরা হিসাব কত আসলে 0.71 ডিভাইডেড হলো 3। এই 3 দ্বারা যদি h সংখ্যাকে আমরা হলো কি করি ভাগ করি তাহলে আমাদের কত দাঁড়ায় পয়েন্ট হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস। এই আমাদের এটাই হচ্ছিল হলো চূড়ান্ত তাপমাত্রা অর্থাৎ টি এর মানটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মানটাই হলো আমাদের হলো কি চূড়ান্ত তাপমাত্রা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটা। দেখো আরেকবার তোমাদেরকে রিপিট করি যে আমরা বলছি কি 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা বের করা। আমাদের দেওয়া আছে ঠান্ডা, একটা হচ্ছে যেহেতু হলো চূড়ান্ত এই যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হচ্ছে অবশ্যই তাহলে গরম পানি, আর 20 ডিগ্রি সেলসিয়াস তার চেয়ে একটু ঠান্ডা পানি। সেহেতু আমরা হলো ঠান্ডা পানির তাপমাত্রা হলো M1 সমান 1 লিটার এবং গরম পানির তাপমাত্রা এই ভর সমান M2 সমান 2 লিটার, পানির আপেক্ষিক তাপ S সমান এত, এবং
আমাদের হলো চূড়ান্ত তাপমাত্রা বের করছে টিটা। তাহলে গরম পানি করতে হচ্ছে কি বর্জিত তাপ, গরম জিনিসটা হলো কি তাপটা বর্জন করবে আর ঠান্ডাটা গ্রহণ করবে, সেহেতু হলো বর্জিত তাপ হচ্ছে কি M2S 75 থেকে হলো টিটা আমরা চূড়ান্ত তাপমাত্রা পেত। আর গৃহীত তাপ যেটা তাপটা গ্রহণ করতেছে এই চূড়ান্ত তাপমাত্রা থেকে আমরা 20 ডিগ্রি সেলসিয়াসটা শুধু বের করেছি। আর এখানে কি জানেন যে আমরা জানি হলো গৃহীত তাপ সমান সমান হলো কি বর্জিত তাপ, তাপ একটা গ্রহণ করবে আর একটা হলো কি বর্জন করবে, আর কোনো এক সময় হচ্ছে সমতা অথবা ব্যালেন্সটা চলে যাবে, সেই জন্য Q2 সমান সমান Q1। আমরা ধরো কি এটা দ্বারা Q1 এর মানটা বসাইছি, Q2 এর মান বসাইছি Q মানটা বসে দিয়েছি, এই মানটা থেকে আমরা হলো মানটা বের করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আরেকটা অঙ্ক তোমাদের বইয়ের তোমাদের 182 পেজে সেম ক্যাটাগরিতে একটা অঙ্ক দেওয়া আছে, এটা তোমাদের অবশ্যই তোমরা এই অঙ্কর সাথে যদি তোমরা করতে পারো তো ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা সমাধান করতে পারো। তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে যে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ও চাপের প্রভাব। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, তাই 2 টুকরা বরফের চাপ দিলে 1 টুকরা বরফে পরিণত ফেলা যায়। বরফের চাপ পড়েছে সেখানে গলনাঙ্ক কমে যায়, ফলে বরফের তাপমাত্রা সেখানকার বরফ গলে যায় বা চাপ সরিয়ে নিলে গলনাঙ্ক আগের মান ফিরে আসে। তখন গলে যাওয়ার পানি আবার বরফে পাল্টে গিয়ে একটা বরফখণ্ড হয়ে যায়। একটা বরফের উপর একটা তার এবং আরেকটা দুই পাশে 2 ওজন ঝুলিয়ে দিলে মনে হয় বরফটি কেটে 2 টুকরো করে ফেলেছো, কিন্তু বরফটি পরীক্ষা করে দেখা যায় যে সেটি অখণ্ড 1 টুকরো বরফই আছে। চাপের কারণে স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়। কি বলছি? চাপের পরিবর্তন আমরা কি স্ফুটনাঙ্ক পরিবর্তন হয়। চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে যায়, চাপটা আমাদের কম হলে স্ফুটনাঙ্কটা কমে যায়, চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এজন্য যারা পর্বত আরোহণ করে অনেক উচ্চতায় যায় তাদের হলো রান্না করতে সময় বেশি নেয়। বাতাসের চাপ কম বলে সেখানে হচ্ছে আমরা জানি যে পর্বতে বা অথবা চাঁদে বা অন্য এতে উচ্চ স্থানে যদি যায় তাহলে সেখানে হলো কি বাতাসের চাপ কম থাকে, আর চাপ কম থাকার কারণে পানির স্ফুটনাঙ্ক বা অন্যান্য স্ফুটনাঙ্ক কম থাকে, তাই রান্না করতে অনেক বেশি প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়। তুলনামূলকভাবে কম তাপমাত্রায় ফুটতে থাকে, মানে সেখানে পানি হচ্ছে কম তাপমাত্রায় ফুটতে থাকে, তাই তাপমাত্রা বাড়ানো যায় না, সেই জন্য রান্না করতে সময় বেশি সময় লাগে। একই কারণে প্রেসার কুকার তৈরি করা হয়েছে, এটি আসলে একটি নিশ্ছিদ্র পাত্র, তাই রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয় এবং তাপমাত্রা পানি ফুটতে থাকে। তাপমাত্রা বেশি হলে রান্নাও করা যায় তাড়াতাড়ি। গলনাঙ্ক চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় এবং খুব বেশি শীতল না করেও চাপ বাড়িয়ে গ্যাসকে তরল করা যায়, তখন অবশ্যই অনেক তাপের সৃষ্টি হয়, সেই জন্য তাপকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হয়। যে আমরা বলেছি কি যে সাধারণভাবে যে রান্না করা হয়, তো এখানে রান্না তাপমাত্রার চাপের প্রভাব রয়েছে। আর কখনো যদি আমরা হলো পর্বত অথবা উচ্চ স্থানে যাওয়া হয়, তা উচ্চ স্থানে হচ্ছে বাতাসের স্বাভাবিক অবস্থান থেকে হচ্ছে উচ্চ স্থানে বাতাসের চাপটা কম এবং হলো কম তাপমাত্রায় সেখানে পানিটা হলো স্ফুটতে শুরু করতে, এবং চাপের প্রভাব ওখানে হচ্ছে পানিটার স্ফুটনাঙ্কটা অনেক কম সময়, তাই রান্না করতে পর্বত অথবা উপর স্থানে রান্না করার সময় আমাদের কি সময়টা বেশি নেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এছাড়া আমাদের প্রেসার কুকার বলা হয়, প্রেসার কুকারের চাপের প্রভাবই হচ্ছে কি তার হলো কি রান্নাটা দ্রুত সম্পন্ন করে। এই যে আমাদের হলো চাপ এবং তাপের প্রভাবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কর ধারণাটা আমাদের স্পষ্ট হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই ক্লাসটাই দিয়ে এই অধ্যায়টা শেষ করছি। তো পরবর্তী তোমাদের সাথে কোনো এক নতুন অধ্যায় এবং নতুন টপিকস নিয়ে সামনে উপস্থাপন করব।
এই পর্যন্ত আমি শেষ করছি এবং আজ থেকে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী তোমাদের নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করো। আল্লাহ হাফিজ।